2015 সালের 5ই নভেম্বর আমরা গণসংহতি আন্দোলন আমাদের তৃতীয় জাতীয় সম্মেলনে গণসংহতি আন্দোলনকে একটি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করি, আমাদের নিবন্ধনের জন্য আবেদন করি। কিন্তু ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক কারণে আমাদের নিবন্ধন এমনকি উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও আটকে রাখে। কেবল এই ঘটনা থেকেই বুঝতে পারেন ফ্যাসিস্ট সরকার কেবল হত্যা গুম করেনি, তারা কেবল ভয় দেখিয়ে মানুষের সমস্ত ভোটের অধিকার কেড়ে নিয়ে চুরি দুর্নীতি লুটপাটের উপর দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর শাসন আমাদের চাপিয়ে দেয়নি। এমনকি একটা তুলনামূলকভাবে নতুন রাজনৈতিক দলকে তাদের নিবন্ধন পর্যন্ত আটকে রেখেও এরা তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছে। বন্ধুগণ, আমাদের 24-এর গণঅভ্যুত্থানে পাঠাতন তৈরি হয়েছে এই দেশের জনগণের এবং ফ্যাসিস্ট শাসন বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে। গুম খুন হত্যাকাণ্ড, মামলার পর মামলা, বিএনপি সহ গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে চরম দমন পীড়ন করে সমস্ত আন্দোলন সংগ্রামকে নানান অন্তর্ঘাত তৈরি করে তারা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু এই আন্দোলন এমন একটা জনমানুষের মধ্যে চেতনা তৈরি করেছে, তাদের মধ্যে ঐক্য তৈরি করেছে, ক্ষোভ তৈরি করেছে, যেই ক্ষোভে আমরা দেখেছি 2024 সালের 7ই জানুয়ারি ওই যে আমি নির্বাচন, সেই নির্বাচন করে সরকার যখন স্বপ্ন দেখছিল এবারও তারা 5 বছর চালিয়ে যাবে, আমরা দেখলাম জুলাইয়ে এসে আমাদের ছাত্র তরুণরা তারা যখন অগ্রণীভাবে সামনে এগিয়ে আসলো, আবু সাঈদ যখন বুক চিতিয়ে ওই পুলিশের গুলি নিজের বুকে নিয়ে নিয়েছিল, আর তাকে দমন করা যায়নি। সমস্ত দেশের মানুষ জেগে উঠেছিলেন এবং তারই ধারাবাহিকতায় ওই মুগ্ধ, প্রিয়াদ কিংবা শুভশীল আমাদের জুলফিকার শাকিল বুক চিতিয়ে একে একে হাজারো তরুণ তাজা প্রাণ, কি দেশের শ্রমজীবী মেহনতি মানুষ থেকে আসা, কি নারীরা, কি চাকমা মারমা, কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আর কি আমাদের তরুণ ছাত্ররা, সবাই বুক চিতিয়ে প্রাণ দিয়ে রক্ত দিয়ে এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধ লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশ পত্তন হয়েছিল। আর সেই যে 71 সালের আকাঙ্ক্ষা, এই দেশের নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, 54 বছরে যখন সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়নি, আমরা দেখেছি 90-এর আন্দোলনের পরেও আমাদের কিভাবে আন্দোলনের অর্জন বেহাত হয়ে গিয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে সারা দেশের মানুষ মনে হয় মাটি ফুঁড়ে জেগে উঠেছেন সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। স্পষ্টতই রক্তস্নাত অভ্যুত্থান আমাদের সামনে জনগণের আকাঙ্ক্ষা, জনগণ যে সংগ্রামের মধ্যে দিয়ে দিশা সেটা হাজির করেছেন। সেই দিশাগুলো কি? এই রাষ্ট্র ন্যায় বিচারের উপর দাঁড়াবে। রাষ্ট্র গঠিত হয়, যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। শেখ হাসিনার রাষ্ট্র প্রমাণ করেছে ন্যায় বিচার কেড়ে নিয়ে হত্যা খুনের উপর ক্ষমতা আঁকড়ে থাকতে গিয়ে তারা উৎখাত হয়ে গিয়েছে। কাজেই বাংলাদেশের পুনর্গঠন, নতুন যাত্রা ন্যায় বিচারের উপর দাঁড়াতে হবে। সকল হত্যাকাণ্ড, গুম খুন, সব ধরনের লুটপাট এবং বাইরে যত ধরনের অপরাধ হয়, মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই রকম ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে। অভ্যুত্থান পরিষ্কার করে বলেছে, এই অভ্যুত্থানের অংশীদার যারা ছাত্র, শ্রমিক জনতা, এই দেশের মেহনতি খেটে খাওয়া মানুষ, তারা এই রাষ্ট্রে তাদের ন্যায্য হিস্সা চায়। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ দেশের
বসতকারী খেটে খাওয়া মানুষ, তারা সম্পদ তৈরি করে, কিন্তু তারা তাদের ন্যায্য হিসাব পায় না। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান ওই লুটেরা গোষ্ঠী সবকিছু লুটে পুটে খেয়ে বিদেশে পাচার করে আমার দেশের মানুষের তৈরি করা সম্পদকে কেড়ে নেয়। আজকের আগামী বাংলাদেশ অভ্যুত্থান দিশা হাজির করেছে। এই দেশে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসাব তৈরি হতে হবে, আর সেই অনুযায়ী অর্থনৈতিক পরিকল্পনা সহ সমগ্র পরিকল্পনা তৈরি হতে হবে। অভ্যুত্থান আমাদের সামনে হাজির করেছে ফ্যাসিস্টরা ঘৃণা, বিভাজন, নানা রকম ট্যাগিং ইত্যাদি করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছে। মানে ভাগ করো আর শাসন করো, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দাও। বাংলাদেশের নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার বদলে আজকে যারা ধর্মের নামে, আজকে যারা জাতির নামে কিংবা লিঙ্গীয় পরিচয়ের নামে যারা বিভাজন তৈরি করতে চায়, ট্যাগিং তৈরি করতে চায়, যারা নানাভাবে ঘৃণা উৎপাদন করতে চায়, যারা মানুষকে অপমানিত করে, মত তৈরি করে নিজের মত চাপিয়ে দিতে চায়, এই সমস্ত জবরদস্তিকে অভ্যুত্থান না বলে দিয়েছে। কিন্তু তারপরে আমরা দেখছি এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এরপরে আমরা দেখি মাজারে হামলা হয়। আমরা দেখি ধর্মের নাম নিয়ে তারা বিভিন্ন সংখ্যা অর্ধেক থেকে কম অন্য ধর্মের জনগোষ্ঠীর উপরে হামলা করে। আমরা দেখছি জাতিগতভাবে যারা সংখ্যায় কম তাদের অপমান, তাদের উপরে নানান রকম অত্যাচার হয়। আমরা দেখছি এখনো ঘৃণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একদল ওই ঘৃণা, বিভাজন এবং ট্যাগিং এর পলিটিক্স করে তারা আরেকটা জবরদস্তিমূলক শাসন কায়েম করতে চায়। অভ্যুত্থান পরিষ্কার করে বলে দিয়েছে, এক ফ্যাসিবাদের বদলে অন্য কোন জবরদস্তি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। অভ্যুত্থান পরিষ্কার করে বলে দিয়েছে, এই দেশ স্বাধীন সার্বভৌম মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর সকল দেশের সাথে বাংলাদেশের মর্যাদা জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা সুসম্পর্ক করতে চাই, কিন্তু কোন দেশের কাছে পদানত হতে চাই না। ভারত আজকে বাংলাদেশে তার নিজের শক্তি কায়েম করে যেভাবে তারা এই দেশকে তাদের করতলগত করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে উৎখাত করে ওই ভারতীয় কর্তৃত্বকে না বলে দিয়েছে। কাজেই আমরা সকল দেশের প্রতি আহ্বান জানাই, যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে, কারো কাছে মাথা নেওয়ার জন্য নয়। আমরা আমাদের দেশের স্বার্থ, আমাদের জাতীয় মর্যাদা, তার ভিত্তিতে সকলের সাথে সুসম্পর্ক করতে চাই। আমাদেরকে যদি মাথা নেওয়াতে বাধ্য করেন, বাংলাদেশের মানুষ আগেও রক্ত দিয়েছে, ভবিষ্যতে রক্ত দিয়ে নিজেদের মর্যাদা রক্ষা করবে। আর এই যে চার দিশা, এইটা যদি বাস্তবায়ন করতে হয়, বাংলাদেশে এমন এক রাজনৈতিক ব্যবস্থা লাগবে যে রাজনৈতিক ব্যবস্থা সকলকে অংশ নিয়ে, সকলের অংশীদারিত্ব নিয়ে গণতান্ত্রিক ভাবে পরিচালিত হয়। আর সে কারণে আমরা আমাদের দলের, এমনকি দল হিসাবে যখন আমরা ছিলাম না, মঞ্চ হিসেবে আন্দোলন সংগ্রামে কাজ করেছি তখন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে, এবং রাজনৈতিক দল হিসেবে 2015 সাল থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা, এর স্বৈরাচারী সংবিধান, তার বদলের জন্য, তাকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা লড়াই করে এসেছি। গণসংহতি আন্দোলন পরিষ্কারভাবে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করেছে, বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর ছাড়া, এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর ছাড়া দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তি নয়। আমরা বলেছিলাম সংবিধানের এই মৌলিক সংস্কারগুলো করতে হবে। দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থা, তার এই মৌলিক সংস্কারগুলো করতে হবে। 7-7-14 দফা নিয়ে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের ভিত্তিতে
দেশের যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছি। আমরা উদ্যোগ নিয়েছি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার, মেরামত, রূপান্তর, নতুন বন্দোবস্ত, এই সবটাকে লক্ষ্য করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে হবে। বিএনপি সহ দেশের 39টি দল 31 দফাকে সামনে রেখে, সেই সংস্কার, সেই পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছিল। আজকের বাংলাদেশে এই লক্ষ্য, এই রাজনৈতিক লক্ষ্য কেউ যদি সরে যায়, বাংলাদেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না। লড়াইয়ের মধ্য থেকে 2023 সালের 28শে আগস্ট শিল্পকলা একাডেমির পাশে ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে আমরা বলেছিলাম, আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভা কিংবা পরিষদের নির্বাচন। কেননা এই সংবিধানের মৌলিক সংস্কার করতে হলে আমাদেরকে জনগণের অনুমতি নিয়ে জনগণ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে আগামী সংসদে সেটা করতে হবে। কেবল সংসদ সেটা হবে না, টেকসই হবে না। সংশোধনী আদালত বাতিল করে দেয়। জনগণ তার যে সংবিধান তৈরির ক্ষমতা, সেই সংবিধান তৈরির ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার আগামী সংসদকে দেবে, এবং সেই কারণে এটা হবে সংবিধান সংস্কার পরিষদ, এবং সেইখানে জনপ্রতিনিধিরা আগামী সংবিধান পরিবর্তন করবেন। অভ্যুত্থানের পরে আজকে আমরা দীর্ঘ আলোচনা করে সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি। আগামী সংসদে তার পরিবর্তন হবে। সরকার ইতিমধ্যে আদেশ জারি করেছে, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। আমরা তাকে স্বাগত জানাই এবং একই সাথে বলি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে, তার জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে। মনে রাখবেন, ঐক্য ন্যূনতম জাতীয় ঐক্যমত্য, এইটা হচ্ছে এই গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি। আর এই ভিত্তির উপর দাঁড়িয়ে বিচার সংস্কার, নির্বাচন, তার যে পথরেখা ফেব্রুয়ারির মধ্যে, সেই পথরেখাকে সফল করতে হবে। আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি। দেশের অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে আছে। দেশের রাষ্ট্র ব্যবস্থা এখনো বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আমাদের মৌলিক সংস্কার দরকার, আমাদের সমস্ত হত্যাকাণ্ডের বিচার দরকার, এবং এই সব কিছু থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের নির্বাচন দরকার, গণভোট এবং জাতীয় নির্বাচন, যেটা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। যারা বিচার সংস্কার নির্বাচনের পথরেখাকে ভুলন্টিত করতে চান, নির্বাচন পিছিয়ে দিতে চান, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে সেই সমস্ত ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। আজকে সেই শপথ আপনারা গ্রহণ করুন, এবং সেই শপথ যদি আমরা ঠিক মতো নিতে পারি, যত ষড়যন্ত্রই হোক, শেখ হাসিনা ওই ভারতে বসে যে ষড়যন্ত্রই করুক না কেন, যত আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, আমাদের জনগণের ঐক্যবদ্ধ শক্তি, জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ আমরা যারা বহন করি, তারা এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব, নির্বাচন সফল করব, সেই অঙ্গীকার আমরা ঘোষণা করছি। আমাদের মার্কা মাথাল, মাথালের জয় হবে। সবাই মাথালটা একটু উঁচু করে দাঁড়ান। এই মাথাল মার্কা নিয়ে আমরা জনসংহতির প্রার্থীরা আগামী নির্বাচনে মোকাবেলা করব। এই দেশের জনগণের প্রতি আমরা আহ্বান জানাই, জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে স্লোগান থামান, স্লোগান থামান, বসে পড়ুন। স্লোগান থামান, বসে পড়ুন। আমরা এই
মাথাল মার্কা নিয়ে গণসংহতির প্রার্থীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমরা অন্য কোন স্বার্থ নিয়ে এক পদক্ষেপ নেই নাই। আমরা সর্বত জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে আমাদের সমস্ত তৎপরতা পরিচালিত করেছি। আর সে কারণে আজকে বাংলাদেশের মানুষের বৃহত্তর স্বার্থ এগিয়ে নিতে, আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা প্রতিষ্ঠা করতে, দেশের সকল শ্রেণী, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে সকল মানুষের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, আমাদের দেশের ঘৃণার রাজনীতির বিরুদ্ধে, দেশের লুটপাটতন্ত্র অবসানের কারণ লক্ষ্যে, দুর্নীতির অবসানের লক্ষ্যে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদা প্রতিষ্ঠিত সমুন্নত রাখার লক্ষ্যে আপনারা বাংলাদেশে যেমন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পক্ষে এগিয়ে আসবেন, অন্যদিকে মাথাল মার্কায় ভোট দিয়ে মাথালের প্রতিনিধিদেরকে জয়ী করে আপনারা আগামী দিনে মানুষের সংগ্রামকে এগিয়ে নেবেন। সেই আশাবাদ রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ।